আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আমরা পঞ্চম অধ্যায় পড়ছিলাম পৌরনীতি ও সুশাসন প্রথম পত্রে। পঞ্চম অধ্যায়ে রাজনৈতিক দল চাপ সৃষ্টিকারী গোষ্ঠী শেষ করেছি। আজকে আমরা নেতৃত্বের যে ধারণাটা আমরা আলোচনা করেছিলাম, আজকে নেতৃত্বের গুণাবলী পড়ব। নেতৃত্বের একজন ব্যক্তিকে নেতা হওয়ার জন্য আসলে কি কি গুণাবলী অর্জন করা উচিত বা কি কি গুণাবলী তার মধ্যে থাকা উচিত? প্রথমেই দেখো, তার এমন ধরনের ব্যক্তিত্ব থাকা উচিত, তার এমন ধরনের ব্যক্তিত্ব থাকা উচিত যে আশেপাশের সব মানুষ তার সেই ব্যক্তিত্বে মুগ্ধ থাকবে। এটা ভাবগাম্ভীর্যপূর্ণ ব্যক্তিত্ব হওয়া উচিত, কোনো হালকা মানে খুব হালকা যে কথাবার্তা খুব বেশি ওয়েটফুল না, এরকম এরকমটা হওয়া উচিত না। তার চরিত্রে বা তার ব্যক্তিত্বে এমন এক ধরনের সংমিশ্রণ থাকবে যে যেখানে সে প্রয়োজনে কঠোরও হতে পারে, আবার প্রয়োজনে কোমলও হতে পারে। অতিরিক্ত কঠোর ব্যক্তি যাকে সবাই ভয় পায়, যে কেউ তার কাছে যেতে পারে না বা তার কাছে সমস্যা শেয়ার করতে পারে না, তাহলে সেটা নেতৃত্বের গুণাবলীর মধ্যে পড়বে না। সেক্ষেত্রে তাকে হতে হবে যে জনবান্ধব, যে অন্যান্য মানুষের কথাও সে শুনতে পারে, সবার তার কাছে এক্সেস আছে। আবার একই সাথে তাকে কোমলও হতে হবে, আবার তাকে কঠোরও হতে হবে। দুইটা বিষয়ের সংমিশ্রণ তার ব্যক্তিত্বের মধ্যে থাকা লাগবে। দ্বিতীয়ত, তাকে বেশ বুদ্ধি ধারণ করতে হবে। একজন নেতাকে অনেক ধরনের সিচুয়েশনে পড়তে হয় এবং সেই সিচুয়েশন গুলো মোকাবেলা করার জন্য তার আহ, যে দূরদর্শী বা দূরদর্শী চিন্তা ভাবনা এবং কিভাবে ভালোভাবে মোকাবেলা করা যায় সেটা পথ বের করার জন্য বা সমাধানের জন্য তার মধ্যে বুদ্ধিমত্তা থাকা আবশ্যক। তিন মানসিক ও দৈহিক সুস্থতা। অসুস্থ ব্যক্তি সে মানসিক অসুস্থ হলে তো বলার অপেক্ষা রাখে না। নেতা হওয়ার বেসিক বেসিক যে রিকোয়ারমেন্ট সেটাই তার মধ্যে নাই। মানসিক অসুস্থ ব্যক্তি তো নেতা হতে পারে না। আর দৈহিক ভাবে সুস্থ হওয়া লাগে। একজন নেতাকে অনেক ধরনের হুঁশিয়ার সময় পার করতে হয়, অনেক কঠিন সময়। যেমন আমরা যদি আমাদের বঙ্গবন্ধুকে দেখি, তাকে তার জীবনের প্রায় 7 বছর কারাগারে বন্দী থাকা লেগেছিল। তো দৈহিক ভাবে সুস্থ না থাকলে এই যে কঠিন সময়গুলো বা কঠিন ব্যাপারগুলোর সাথে সে ট্যাকেল দিতে পারতো না। তো সেক্ষেত্রে একজন নেতাকে মানসিক এবং দৈহিকভাবে সুস্থ হতে হবে। 4 অভিজ্ঞতা। জ্ঞানের একটা রূপ অভিজ্ঞতা, যে তুমি অনেক কিছু হয়তো বই থেকে না পড়েও আমাদের আশেপাশে আমাদের মুরব্বী তাদেরকে আমরা দেখি যে অনেকে বই বই না পড়ে অনেক কিছু জানে, আমাদের থেকে অনেক বেশি জানে। এটা তাদের অভিজ্ঞতার জ্ঞান, যে জীবন থেকে তাদের যে জ্ঞানটা অর্জিত হয়েছে, এই জ্ঞানটা এই জ্ঞানটা একজন নেতার মধ্যে থাকা প্রয়োজন। নেতার মধ্যে যদি অভিজ্ঞতা থাকে যে সে বিভিন্ন কঠিন কঠিন সময় পার করে এসেছে, সেই কঠিন সময়গুলোকে সে সমাধান করে আসছে, সেই অভিজ্ঞতার আলোকে সে পরবর্তীতে ভালোভাবে সিদ্ধান্ত নিতে পারে। 5 তাকে শিক্ষিত হতে হবে। অশিক্ষিত ব্যক্তি অনেক সমস্যার সমাধান সে জানবে না এবং অনেক সমস্যার সুষ্ঠু সমাধান দিতে পারবে না। একজন নেতা হওয়ার জন্য, এতগুলো মানুষকে নেতৃত্ব দেওয়ার জন্য তার মধ্যে শিক্ষা থাকা উচিত। 6 দূরদৃষ্টি। নেতা নেতা সব আমার কাছে মনে হয় যে নেতা সব থেকে গুরুত্বপূর্ণ গুণ তার মধ্যে দূরদৃষ্টি থাকতে হবে। তাকে আগে থেকে অনুধাবন করতে হবে যে কোন কাজটা করলে কি আউটপুট আসবে। নেতা যদি আন্দাজে কোনো একটা সিদ্ধান্ত নিয়ে নেয়, পরে যদি দেখা যায় এটা হঠকারী হয়ে গেছে, যেমনটা হওয়ার কথা তেমনটা হয় নাই, হিতে বিপরীত হয়ে গেছে, এটা শুধু সে একাই সাফার করবে না, পুরো জাতি সাফার করবে। যার জন্য তাকে এমন সিদ্ধান্ত এমন দূরদৃষ্টি সম্পন্ন সিদ্ধান্ত নিতে হবে যেটা মানে সে যেন আগে থেকেই বুঝে যে এটা পজিটিভ হবে বা নেগেটিভ হবে। 7 চারিত্রিক কঠোরতা ও কোমলতা। এটা আমরা ব্যক্তিত্বের মধ্যেই একটু আলোচনা করেছি। 8 বাগ্মিতা এবং উত্তম শ্রোতা। বাগ্মিতা বলতে বোঝা যাচ্ছে ভালো বক্তা, ভালো বলতে পারে। নেতাকে যেহেতু তার কথা দিয়ে মানুষকে কনভিন্স করতে হয়, তাই তাকে একজন ভালো বক্তা হতে হবে। সে ভালো সুন্দরভাবে বলবে যে মানুষজন তার কথা শুনে মুগ্ধ হবে। এবং একই সাথে সে উত্তম একজন শ্রোতা হবে। অর্থাৎ তার কাছে যখন অনেকেই আসবে, তার তার কাছে সমস্যা নিয়ে অনেকেই আসবে, তাদের কথাগুলো সেজন্য মনোযোগ নিয়ে শোনে এবং দীর্ঘ সময় ধরে শোনে। এই জন্য তার মধ্যে ধৈর্যটাও থাকতে হবে। তাকে একই সাথে উত্তম বক্তা এবং উত্তম শ্রোতা দুটাই হতে হবে।
হচ্ছে নিরপেক্ষতা। নেতা পার্সিয়াল হলে জনগণ সেটার জন্য সাফার করে। তাই নেতাকে হতে হবে নিরপেক্ষ। নেতা নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে হচ্ছে ন্যায় অন্যায়ের বিচার করবে। 10 হচ্ছে ন্যায় নীতি পরায়ণতা। নেতা অনেক বেশি ন্যায় নীতি পরায়ণ হবে। সে সবসময় বিবেকবোধ দিয়ে কাজ করবে এবং যেটা ন্যায়সঙ্গত সেটাই করবে, অন্যায়কে কখনোই সমর্থন করবে না। এবং আমরা নেতার কাছ থেকে এই ধরনের প্রত্যাশা, আমরা বা জনগণ কখনোই নেতাদের কাছ থেকে এই ধরনের প্রত্যাশা করি না। যে নেতা যদি কখনো অন্যায় সমর্থন করে, সেক্ষেত্রে কোনো মানুষ তাকে আইডল মানবে না, তাকে অনুসরণ করবে না। 11 হচ্ছে উদারতা। যেটাকে উদার মনের হতে হবে। সংকীর্ণ মন নিয়ে নেতৃত্ব দেওয়া যায় না। ছোট ছোট বিষয় নিয়ে পড়ে থাকলেও নেতৃত্ব দেওয়া যায় না, নেতাকে অনেক বড় বড় বিষয় ডিল করতে হয়, তাই তাকে অনেক বেশি উদার হতে হবে। 12 হচ্ছে দায়িত্ববোধ। নেতার মধ্যে রেসপন্সিবলনেসটা থাকা লাগে। তার মধ্যে এই বোধটা থাকবে যে তার ছোট একটা কাজের কারণে অনেকগুলা মানুষের অনেক কিছু নির্ভর করছে। তার জন্য তাকে দায়িত্ববোধ সম্পন্ন হওয়া উচিত। 13 হচ্ছে কথা এবং কাজের মিল। এটা এটা হচ্ছে বাস্তবে কম পাই। দেখি যে নির্বাচনের আগে নেতারা প্রতিশ্রুতির ফুলঝুরি দিয়ে যায়, কিন্তু নির্বাচনের পরে সেগুলোর কোনো বাস্তবায়ন পাই না। তো কথা ও কাজের মিল যদি থাকতো, তাহলে মানুষ তাদেরকে বিশ্বাস করতো। তো এটা হচ্ছে নেতৃত্বের অন্যতম গুণাবলী, যে সে যা বলে সেটাই করে। সত্যিকারের নেতৃত্ব এটাই, যার কথা এবং কাজের মিল আছে। 14 হচ্ছে আত্মসংযোগ, বা এটা আত্মসংযম বলতে পারি আমরা। যে এটা হচ্ছে নেতার একটা বিশেষ গুণ। সে হচ্ছে মানুষের সুখ দুঃখের পাশে দাঁড়ায় এবং যে কোনো ধরনের লোভ থেকে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। নেতা যদি কোনো অর্থের প্রতি লোভী হয়ে যায়, নিজের মধ্যে সংযম না থাকে, সেক্ষেত্রে সে হচ্ছে দেশ জাতির জন্য কিছু করতে পারে না। তো তার মধ্যে আত্মসংযমটা থাকতে হবে। 15 হচ্ছে স্বার্থহীনতা থাকতে হবে। নেতা কোনো ব্যক্তি স্বার্থে যদি কোনো কাজ করে, তো আহ সেটা হচ্ছে আমরা প্রত্যাশা করি না। মানুষজন এমনটা আশা করে না যে তাদের নেতা নিজের স্বার্থে কোনো কাজ করছে, তাহলে সেই নেতাকে কেউ অনুসরণ করবে না। নেতাকে হতে হবে স্বার্থহীন। 16 হচ্ছে সত্য এবং সুন্দরের পূজারী। নেতা সত্য কথা বলবে এবং সত্যের পথ অনুসরণ করবে। সেক্ষেত্রে হচ্ছে মানুষজন তাকে, সে যখন সত্যের পথ অনুসরণ করবে, তখন মানুষজন তাকে অনুসরণ করবে। এগুলো হচ্ছে নেতৃত্বের গুণাবলী। 3 এর জন্য পড়বা, খুবই সহজ, একবার রিডিং করলেই হয়ে যাবে। এখন হচ্ছে নেতৃত্বের ভূমিকা, সুশাসন প্রতিষ্ঠায় নেতৃত্বের ভূমিকা। সুশাসন প্রতিষ্ঠায় নেতা কি করতে পারে? সুশাসন প্রতিষ্ঠায় নেতার অনেক কি করণীয় আছে। সমাজ ও রাষ্ট্রকে অভীষ্ট লক্ষ্যে পরিচালিত করার ক্ষেত্রে নেতার ভূমিকা আছে। সমস্যায় জর্জরিত সমাজের হাল ধরার জন্য নেতার ভূমিকা আছে। আচ্ছা, সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে আমরা দেখবো যে সুশাসনের কতগুলো স্তম্ভ ছিল। আমরা দেখেছিলাম যে স্বচ্ছতা, জবাবদিহিতা, আইনের শাসন, জনগণের অংশগ্রহণ। এই বিষয়গুলো যদি তুমি নিশ্চিত করতে চাও একটা দেশে, সে দেশে স্বচ্ছতা থাকবে, জবাবদিহিতা থাকবে, আইনের শাসন থাকবে, জনগণের অংশগ্রহণ থাকবে, সেক্ষেত্রে এই কাজগুলো নেতাই ভালোভাবে তার তার শাসন বিভাগকে সাথে নিয়ে হচ্ছে এই কাজগুলো করতে পারে। সেক্ষেত্রে নেতার ভূমিকা অনেক বেশি সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে। তো সমাজ ও রাষ্ট্রকে অভীষ্ট লক্ষ্যে পরিচালিত করে, সমস্যায় জর্জরিত সমাজের হাল ধরে, সংগঠন ও প্রতিষ্ঠান সমূহকে সুচারুরূপে পরিচালিত করে, পরিবর্তনশীল সমাজকে প্রগতির পথে নিয়ে যায়, জাতীয় একাত্মতার সংকটকে কাটিয়ে উঠতে সাহায্য করে, সুযোগ্য নেতৃত্বে জনসমাজকে জাতীয়তাবোধে উদ্বুদ্ধ করে, স্বাধীন জাতি হিসেবে সুসংগঠিত করে, স্বচ্ছতা, জবাবদিহিতা, অংশীদারিত্ব, জনকল্যাণকামী প্রশাসন প্রতিষ্ঠা করে। আমি এর বাইরে কিছু পয়েন্ট অ্যাড করব। আমি এই পয়েন্টগুলোর হচ্ছে ছবি তুলে তোমাদের দিয়ে দিব, যে আসলে সুশাসন প্রতিষ্ঠা। কারণ আমাদের বইয়ে, আমাদের যে মুজাম্মেল স্যারের বইটা আছে, এখানে এই জিনিসটা সুন্দর করে দেয়া নাই, মানে পয়েন্ট আকারে সুন্দর করে দেয়া নাই। তো নেতা সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে কি করতে পারে? নেতা হচ্ছে জবাবদিহিতা, স্বচ্ছতা নিশ্চিত করতে পারে, যেটা হচ্ছে সুশাসনের দুইটা স্তম্ভ। জবাবদিহিতা এবং স্বচ্ছতা নিশ্চিত করতে পারে, এটা হচ্ছে সুশাসনের প্রধান শর্ত। জবাবদিহিতা নিশ্চিত করার দায়িত্ব হচ্ছে সরকার প্রধানের, আর সরকার প্রধান হচ্ছে সাধারণত কোনো দলের নেতা। প্রধান নেতা হিসেবে তাকে তার কাজকর্মের জন্য সবসময় জনগণের নিকট জবাবদিহি করতে প্রস্তুত থাকতে হয়। এক্ষেত্রে বিরোধী দলীয় নেতৃত্বের ভূমিকাও রয়েছে।
বিরোধী দল যেমন সরকারের জবাবদিহিতা নিশ্চিত করে, তেমনি জাতির নেতৃত্ব দানকারী হিসেবে বিরোধী দলেরও জাতির কাছে বেশ কিছু দায় দায়িত্ব থাকে। 2, নেতৃত্ব গণতান্ত্রিক সাংস্কৃতিক ধারক এবং বাহক। সুশাসনের জন্য গণতান্ত্রিক শাসন ব্যবস্থা অপরিহার্য। আমরা দেখেছি যে সুশাসনের বৈশিষ্ট্যের মধ্যে গণতন্ত্র একটি বৈশিষ্ট্য, যেটা আমরা জনগণের অংশগ্রহণও বলতে পারি। নেতৃত্বের গুণে হচ্ছে সমাজে এই গণতন্ত্র বা জনগণের অংশগ্রহণ বিকশিত হয়। নেতা যদি গণতান্ত্রিক মন মানসিকতা থাকে, তিনি শাসন কার্যে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে পারেন, তবে একটি দেশে গণতন্ত্র কার্যকর হয়। গণতান্ত্রিক ব্যবস্থার পূর্ণ বিকাশ ছাড়া সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয়। 3, নেতৃত্ব আইনের শাসন নিশ্চিত করে। নেতার আরো একটি গুরুত্বপূর্ণ সুশাসনের আরো একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হচ্ছে আইনের শাসন। নেতার গুণ হচ্ছে তিনি আইনের শাসনে বিশ্বাসী হবেন। সরকারি বা বিরোধী দলের যে দলেরই নেতা হন না কেন, তিনি আইনের শাসনে বিশ্বাস করেন। যোগ্য নেতৃত্ব আইনের শাসনকে সমুন্নত রেখে সুশাসন নিশ্চিত করে। 4, রাজনৈতিক স্থিতিশীলতা সৃষ্টিতে নেতৃত্বের ভূমিকা। একটা দেশে সুশাসন প্রতিষ্ঠা করার ক্ষেত্রে একটা অনিবার্য বৈশিষ্ট্য হচ্ছে সেখানে রাজনৈতিক স্থিতিশীলতা থাকবে। পলিটিক্যাল ভায়োলেন্স আছে এমন দেশে কখনোই সুশাসন থাকে না। তো এই যে রাজনৈতিক স্থিতিশীলতা বা একটা শান্তিপূর্ণ রাজনীতি, এইটা ধরে রাখা, বজায় রাখার জন্য হচ্ছে নেতার একটা বড় ভূমিকা আছে। তো নেতা এখানে বড় ভূমিকা রাখতে পারে এবং যদি তিনি রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে পারেন, সেক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব হবে। 5, নেতৃত্ব বিরোধী দল ও সরকারি দলের মধ্যে সুসম্পর্ক ঘটানোর চেষ্টা করে। সুশাসনে সরকারি ও বিরোধী দলের সুসম্পর্ক অতি প্রয়োজন। এক দল অন্য দলের সমালোচনা করবে, তবে এটা গঠনমূলক সমালোচনা হবে। তারা কেউ কাউকে অ্যাটাক করবে না, তারা গঠনমূলক সমালোচনা করবে, যাতে করে হচ্ছে আহ দেশের জন্য বা জাতির জন্য কোনো সমস্যা থাকলে সেই সমস্যাটা আইডেন্টিফাই করা যাবে এবং সমাধানের পথ নির্দেশ করা যাবে। বিরোধী এবং সরকারি দলের মধ্যে সুসম্পর্ক থাকলে সমন্বিত উদ্যোগের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব হয়। 6, নেতৃত্ব জনমত সৃষ্টিতে সাহায্য করে। নেতার একটা বড় হচ্ছে আহ কি বলে এটা ক্ষমতা, যে সে জনগণকে মোটিভেট করতে পারে, জনগণকে কনভিন্স করতে পারে যে কোনো বিষয়ে। তো নেতা যদি জনগণকে উদ্বুদ্ধ করে, জনসচেতন করে কোনো একটা ভালো বিষয়ে, সেক্ষেত্রে জনগণ হচ্ছে তাকে অনুসরণ করবে। সেক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠার মধ্যে যেগুলো করণীয়, সেগুলো যদি নেতা প্রতিষ্ঠা করার জন্য উদ্যোগ নেয় এবং জনগণকে সে বিষয়ে সচেতন করে, তাহলে জনগণ তার কথা শুনবে। তো সেক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব হবে। জনগণ সচেতন হলে অবৈধ পন্থায় কেউ আর ক্ষমতায় আসতে পারবে না। ফলে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে এবং এই যে জনসচেতনতা সৃষ্টি করা করেছে, সেটা হচ্ছে নেতার গুণ। তো নেতার গুণেই হচ্ছে তাহলে সুশাসন প্রতিষ্ঠিত হবে। 7, নেতৃত্ব জনগণকে সকল ক্ষমতার উৎস মনে করে। যোগ্য নেতৃত্ব সবসময় জনগণকে ক্ষমতার উৎস মনে করে। সেক্ষেত্রে জনমতের প্রাধান্য পরিবর্তিত হয়। তো জনগণের মধ্যে মতামত, সেটাকে যদি প্রাধান্য দেওয়া হয়, তাহলে এই পুরো প্রক্রিয়াটা, একটা দেশের যে পুরো প্রক্রিয়াটা, সেটা হচ্ছে গণতান্ত্রিক হবে। আর গণতান্ত্রিক হলে সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব হয়। 8, নেতৃত্ব মৌলিক অধিকার রক্ষার প্রহরী। যোগ্য নেতৃত্ব মানুষের মৌলিক অধিকার রক্ষা করে। একজন যোগ্য নেতা হচ্ছে দেশের সংবিধানে মৌলিক অধিকারকে ইনক্লুড করে এবং সেগুলাকে রক্ষা করে। তো নেতা যদি ভালো হয়, তাহলে জনগণের মৌলিক অধিকার রক্ষিত হয়, আর জনগণের মৌলিক অধিকার বা মানবাধিকার যখন রক্ষিত হবে, তখনই হচ্ছে সুশাসন প্রতিষ্ঠিত হবে। 9, নেতৃত্ব সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করে। যে কোনো সমাজ ব্যবস্থায় সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে স্বাধীন সংবাদ মাধ্যম একটি বড় হাতিয়ার। স্বাধীন সংবাদ মাধ্যম সরকারের জবাবদিহিতা নিশ্চিত করে, পাশাপাশি জনগণের নিকট হচ্ছে সরকারের জনগণের যে আশা আকাঙ্ক্ষা সরকারের নিকট পৌঁছে দেয়। সংবাদ মাধ্যমের এই স্বাধীনতা রক্ষার ক্ষেত্রে নেতৃত্বের ভূমিকা আছে। একজন গণতান্ত্রিক নেতৃত্ব কখনোই সংবাদপত্রকে দমন করে না। গণতন্ত্রে বিশ্বাসী নেতা সবসময় সংবাদপত্রকে আরো বেশি হচ্ছে ফ্রি এবং ওপেন, মুক্তভাবে হচ্ছে যাতে মানুষের কাছে খবর পৌঁছে দিতে পারে, তার জন্য পর্যাপ্ত ব্যবস্থা রাখে। আর সবশেষে হচ্ছে নেতৃত্ব প্রশাসনের জবাবদিহিতা নিশ্চিত করে। প্রশাসন যন্ত্রের জবাবদিহিতা হচ্ছে সুশাসনের অন্যতম শর্ত। তো এই জবাবদিহিতাটাকে নেতা নিশ্চিত করে। এক্ষেত্রে নেতা প্রশাসনের উপর চাপ সৃষ্টি করে যাতে প্রশাসনের জবাবদিহিতা থাকে। তো এইভাবে হচ্ছে নেতা সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে ভূমিকা রাখে। একটা সৃজনশীল প্রশ্ন দেখি আমরা। জনাব মাসুদ একটি সংগঠনের সদস্য, যার কর্মকাণ্ড সারা দেশে বিস্তৃত। উক্ত সংগঠন মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা ও দেশের সমস্যা চিহ্নিত করে।
সমাধানের লক্ষ্যে কর্মসূচি প্রণয়ন করে। অপরদিকে সুমন আরেকটি সংগঠনের সদস্য যারা শুধু নিজেদের স্বার্থ আদায়ের জন্য কাজ করে। আচ্ছা, পথে বলা হয়েছে নেতৃত্ব কি? আমরা গত ক্লাসে পড়েছি নেতার গুণাবলীকেই নেতৃত্ব বলে। খ, জনমত গঠনে রাজনৈতিক দলের ভূমিকা লিখো। জনমত গঠনে রাজনৈতিক দলের যে কার্যাবলী করেছি সেখানে আমরা দেখেছি যে রাজনৈতিক দলের বড় একটি কাজ হচ্ছে জনমত গঠন করা, কারণ জনগণকে কনভিন্স করা বা জনগণের মতামতকে একত্রিত করার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা থাকে রাজনৈতিক দলের, এবং রাজনৈতিক দল ছাড়া অন্যদের পক্ষে এটা সম্ভব হয় না। কারণ রাজনৈতিক দল দ্বারা জনগণ অনুপ্রাণিত হয়, রাজনৈতিক দলের কথাবার্তা তারা হচ্ছে রাজনৈতিক দল একই সাথে হচ্ছে নেতৃত্ব দিয়ে থাকে, তো নেতার ভূমিকাও পালন করে, তখন জনগণকে একত্রিত করে তারা। গ হচ্ছে উদ্দীপকে বর্ণিত মাসুদ এবং সুমনের সংগঠনের পার্থক্যগুলো ব্যাখ্যা করো। আমাদেরকে আগে বুঝতে হবে যে এখানে কোন দুটো সংগঠনের কথা বলা হয়েছে। মাসুদ আর সুমনের সংগঠনগুলো দেখি। প্রথমে মাসুদের সংগঠনটা ছিল সারা দেশে তার কর্মকাণ্ড বিস্তৃত, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা, দেশের সমস্যা চিহ্নিত করে সমাধানের লক্ষ্যে কর্মসূচি প্রণয়ন করে। আচ্ছা, এখানে যেহেতু কোনো গোষ্ঠী স্বার্থের কথা নাই, বুঝেই যাচ্ছে যে দেশের স্বার্থের জন্য কাজ করে মাসুদের সংগঠন। তো আমরা দেখেছি যে দেশের স্বার্থ নিয়ে যে কাজ করে সেই সংগঠনটা হচ্ছে রাজনৈতিক দল। আর সুমনের সুমনের সংগঠন হচ্ছে নিজেদের স্বার্থ কাজ করে, গোষ্ঠী স্বার্থে কাজ করে। তাহলে সুমনের সংগঠনটা হচ্ছে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। তাহলে আমরা গতে রাজনৈতিক দল আর চাপ সৃষ্টিকারী গোষ্ঠী আইডেন্টিফাই করার পরে এই দুইটার ধারণা আলোচনা করব এবং পার্থক্যটা দিব। পার্থক্য প্রশ্নে চাওয়া হয়েছে। আর ঘতে বলা হয়েছে উদ্দীপকে বর্ণিত সংগঠনটি গণতন্ত্র প্রতিষ্ঠায় কি ভূমিকা পালন করে। তো এখানে আমরা রাজনৈতিক দল গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে কি পালন করে সেটা বিশ্লেষণ করব। তো আমাদের এই 5 অধ্যায়টা শেষ হয়ে গেল। আমরা আগামী ক্লাসে অধ্যায় 7 শুরু করব। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।